আমার সোলজারদের একটা জেনারেল রিজাইন করলো না গত 16 বছরে, একটা জেনারেল প্রোটেস্ট করে রিজাইন করলো না, একটা সচিব রিজাইন করে না, একটা ডিসিএসপি রিজাইন করে নাই। এই ধরনের নপুংসক জাতি এখান থেকে কীভাবে তৈরি হইলো যে একটা ডিগনিফাইড অফিসার, একটা সিভিল সার্ভেন্ট তৈরি হইল না সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে, যে প্রোটেস্ট করলো? আপনারা দেখেছেন এই যে লাস্ট পাকিস্তানের নির্বাচনের সময় রাওয়ালপিন্ডির ডিসি রিজাইন করছে, রিজাইন করে বলছে যে এখানে ভোট রেগিং করছি, আমি জিতাই দিচ্ছি ইমরান খানের বিপক্ষের প্রার্থীদেরকে। আমার দেশের একটা ডিগনিফাইড লোক তৈরি হইল না যে বলতে পারে যে রাইট ইজ রং, স্পেড ইজ স্পেড, এই কথাটা বলতে পারে? তো এই এনডিসি, এই স্টাফ কলেজ, এই বিলিয়ন্স অফ ডলার একটা ফোর্সের পিছনে খরচ করে আমার কী লাভ, যে ক্রিটিক্যাল টাইমে হিস্টোরিক রোলটা প্লে করতে পারে না? এটাই তো সিটিজেনশিপ। নাগরিকত্ব মানে কি? আপনি সুখের দিনে খুব ভালো থাকবেন, হ্যাঁ ভাই আপনার সাথে আসি, আর বিপদের দিনে আপনি নাই। নাগরিকত্ব মানে হচ্ছে যে আপনি মোস্ট ক্রিটিক্যাল টাইমে, মোস্ট ডিফিকাল্ট টাইমে মোস্ট হিস্টোরিক রোলটা প্লে করবেন। এটা হইল সিটিজেনশিপ। এটার মানে হইল যে আপনি ঐতিহাসিক দায়িত্বটা পালন করতে পেরেছেন। এটার মানে হইল যে আপনি সভরেন ফোর্সের রেসপন্সিবিলিটি নিতে পেরেছেন। এই জন্যই তো এত ট্রেনিং, জীবন দেওয়ার জন্য ট্রেনিং। সেটা তো কেউ দিলেন না। আপনারা জেনারেলদেরকে নিয়ে, আর্ম ফোর্সেস অফিসারদেরকে নিয়ে রাউন্ড টেবল হওয়া দরকার, যে আপনারা আপনাদেরকে কীভাবে দেখেন। মানে পলিটিশিয়ানদের চোখ থেকে না, জেনারেলদের চোখ থেকে আসা দরকার। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ফোর্সগুলোকে আপনি কিভাবে দেখেন? কারণ এই ধরনের পরিবর্তন বাংলাদেশে এর আগে কিন্তু এসছে, কিন্তু সেই পরিবর্তনগুলো থাকে নাই। আমাদের ফোর্সগুলো বারবার পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে কোন কোন জায়গাতে আমাকে হাত দিতে হবে যেখানে আমার এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে? আমার এই ফোর্সগুলোকে গুলি করলেও তাকে দিয়ে আপনি মানুষ হত্যা করাইতে পারবেন না। আর্ম ফোর্সেসের নেতৃত্বে আমাদের 1 কোটি তরুণ তরুণীকে ট্রেন করা দরকার, সব ফর অল কাইন্ড অফ ডিজাস্টার। সেটা বন্যা হোক, খরা হোক, সেটা ভূমিকম্প হোক, কোস্টাল ফ্লাড হোক, রিহ্যাবিলিটেশন হোক, তারপরে হচ্ছে আপনার ওএমএসের চাল ডিস্ট্রিবিউশন হোক, যে কোনো মানবিক কাজে। অ্যান্ড ফর দ্য হাইয়েস্ট রিজন, দ্য লাস্ট রিজন যদি দরকার হয়, তারা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দাঁড়াবে, সেটাও হতে পারে। শত শত হাজার হাজার অফিসার, সোলজার, জওয়ানরা জীবন দিলেন। সেই ফোর্সগুলো 53 বছর পরে এসে একটা মনস্টার ফোর্সে পরিণত হয়েছে, যে তার নিজের দেশের লোকদেরকে পিক আপ করে, কিডন্যাপ করে সীমান্তের ওই পারে দিয়ে আসে। গুম কমিশন বলেছে তারা প্রায় 1300 থেকে 1700 লোককে অলরেডি আইডেন্টিফাই করেছে, যে যারা ভারতের প্রিজনে ছিল, যারা অলরেডি বাংলাদেশের আর্মড ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সি এদেরকে সীমান্ত পার করে ওই পারে ফোর্সের কাছে তুলে দিয়ে আসছে। এবং এই সংখ্যাটা 2500 পার হয়ে যেতে পারে বলে বলা হচ্ছে কোনো কোনো রিপোর্টে। মানে এটা ইমাজিনেবল, একটা স্বাধীন রাষ্ট্রের সভরেন ফোর্স তার দেশের নাগরিকদেরকে বাসা থেকে তুলে নিয়ে আমার এনিমি স্টেটের ফোর্সের কাছে তুলে দিয়ে আসে। হাউ ক্রিমিনাল দ্য মনস্টারাস দিস ফোর্সেস হ্যাভ বিকাম ওভার দ্য ইয়ার্স। তো এখন এই সমালোচনা আবার তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। তিনি এমনই ব্রাহ্মণ যে তার ক্রিটিক করা যাবে না। আরে কাম অন, ইউ হ্যাভ বিন ট্যাক্স পেইড বাই দ্য নেশন অ্যান্ড দ্য কান্ট্রি। আপনাকে নিয়ে কেন কথা বলা যাবে না? এবং যেভাবে ফোর্সের লিডারশিপরা তাদেরকে পোট্রে করার চেষ্টা করেন যে এগুলো বিচার আচার করলে পরে এটা ডিমোরালাইজ হবে। আরে আপনি দৈত্য বানাইছেন, দৈত্যের বিচার করবেন না, তাহলে কি নতুন দৈত্য বানাবেন? তাহলে আমার ফোর্সকে নিয়ে সিরিয়াসলি, যেটাকে বলা যায় ডিটারিকিফিকেশন, ইজিপ্টাইজেশন অথবা পাকিস্তানাইজেশন করতে হবে। এখানে আমার ফোর্সের এই 3টা মডেল, এই ফোর্সগুলোরে খায়া ফেলাইছে। টার্কিশ মডেল, ইজিপশিয়ান মডেল, পাকিস্তানি মডেল। এখানে ব্যবসা করব, খাওয়া দাওয়া করব, গরুর চাষ করব, মুরগির চাষ করব, ডিম বানাইব, দুধ বানাইব। সে যুদ্ধ করবে না। যুদ্ধ করবে কার বিরুদ্ধে? সীমান্তে করবে না, সে যুদ্ধ করবে নিজের নাগরিকের বিরুদ্ধে। তাহলে এই ফোর্স তো মানাই নেই। এই ফোর্সের জন্য তো ট্যাক্স পেয়াররা টাকা দেয় না। মুরব্বীরা ঐতিহাসিকভাবেই হচ্ছে সবসময় প্রত্যেকটা জাতির সাথে বেইমানি করছে। এখানে অনেক মুরব্বী আছেন, বেয়াদবি নেবেন না। ঐতিহাসিকভাবে এই দেশকে গত 16 বছর বেচা বিক্রি যারা করছেন, তারা আসলে মুরব্বীরা করেছেন। একটু চাকরির জন্য, একটা প্রমোশনের জন্য, একটু ডিসি হওয়ার জন্য, একটু এসপি হওয়ার জন্য, একটু জেনারেল হওয়ার জন্য, একটু সিজিএস হওয়ার জন্য, তারপরে আপনাদের আরও কৃষি পিএসওটিসও আছে, চিফ হওয়ার জন্য। মানে এই ধরনের, মানে আপনার যাদেরকে মানে সোন ইন করা হয়েছিল সভরেন্টিকে রাখবার জন্য, তারা আর এক দেশে গিয়ে লবি করে জেনারেল হওয়ার জন্য, শুধুমাত্র সভরেন্টি যেন বিক্রি করে দেয়। মানে এই উর্দির প্রতি আমাদের যে শ্রদ্ধা, কথায় কথায় দেশপ্রেমিক 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 বলতে বলতে শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। যে কাগজপত্রে ওনাদের কথা লেখা দেশপ্রেমিক, আর সারা দিন ওনারা করে হইল দেশের বিরুদ্ধে কাজ। সারা দিন ওনারা দেশের বিরুদ্ধে কাজ করে। এর মানে বলছি না যে ওনাদের দেশের প্রতি অবদান নাই, এবং এটাই হচ্ছে আয়রনি। দেশটা স্বাধীন করলো কারা আসলে?
কাদের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হয়েছে? যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন উনি একজন মিলিটারি অফিসার, আর্ম ফোর্সেসের প্রত্যেকটা সেক্টর কমান্ডার, অলমোস্ট প্রায় ডেপুটি সেক্টর কমান্ডারও যারা ছিলেন সবাই আর্ম ফোর্সেসের অফিসার ছিলেন। আমাদের টোটাল ফৌজের তখন যে চিফ ছিলেন উনি একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার ছিলেন। এই মানুষগুলো যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সুপ্রিম স্যাক্রিফাইস করলেন, সেই মানুষগুলো দিল্লির কাছে বাংলাদেশকে বন্দুক দিয়ে দিলেন 1/11-এর পর থেকে। মানে এইটা আমরা যখন সমালোচনা করি না, সাকিব ভাই রাইটলি পয়েন্ট আউট করেছেন, বাংলাদেশে ক্রিটিক্যাল পার্সপেক্টিভটা নিতে পারে না, মনে করে পার্সোনালি নেয়। আমরা যখন আর্ম ফোর্সেসকে ক্রিটিক করি, একজন মিলিটারি অফিসার পার্সোনালি নেয়, নিয়ে মনে করে যে আমার সমালোচনা করছে। আমরা যে আসলে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ক্রিটিক করি কেন? কারণ রাষ্ট্রটা যেন রাষ্ট্র হয়ে ওঠে। যেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশটা বাংলাদেশ হবার কথা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমার রিপাবলিক, আমার ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার স্বাধীনতার ঘোষণাপত্রে আকাঙ্ক্ষাটা কী ছিল? আকাঙ্ক্ষাটা ছিল আমি একটা রিপাবলিক করব, যেই রিপাবলিকটা ফ্রি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, সভরেন হবে, ডেমোক্রেটিক হবে। তো সেই রিপাবলিকটা তৈরি করবার জন্য যারা যুদ্ধে নেতৃত্ব দিলেন, শত শত হাজার হাজার অফিসার, সোলজার, জওয়ানরা জীবন দিলেন, সেই ফোর্সগুলো 53 বছর পরে এসে এক একটা মনস্টার ফোর্সে পরিণত হয়েছে, যে তার নিজের দেশের লোকদেরকে পিক আপ করে, কিডন্যাপ করে সীমান্তের ওই পারে দিয়ে আসে। গুম কমিশন বলেছে তারা প্রায় 1300 থেকে 1700 লোককে অলরেডি আইডেন্টিফাই করেছে, যে যারা ভারতের প্রিজনে ছিল, যারা অলরেডি বাংলাদেশের আর্মড ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সি এদেরকে সীমান্ত পার করে ওই পারে ফোর্সের কাছে তুলে দিয়ে আসছে। এবং এই সংখ্যাটা 2500 পার হয়ে যেতে পারে বলে বলা হচ্ছে কোনো কোনো রিপোর্টে। মানে এটা ইমাজিনেবল, একটা স্বাধীন রাষ্ট্রের সভরেন ফোর্স তার দেশের নাগরিকদেরকে বাসা থেকে তুলে নিয়ে আমার এনিমি স্টেটের ফোর্সের কাছে তুলে দিয়ে আসে। হাউ ক্রিমিনাল দ্য মনস্টারাস দিস ফোর্সেস হ্যাভ বিকাম ওভার দ্য ইয়ার্স। তো এখন এই সমালোচনা আবার তাদেরকে নিয়ে কথা বলা যাবে না। তিনি এমনই ব্রাহ্মণ যে তার ক্রিটিক করা যাবে না। আরে কাম অন, ইউ হ্যাভ বিন ট্যাক্স পেইড by the nation and the country. আপনাকে নিয়ে কেন কথা বলা যাবে না? 2 বছর আগে দেখলাম আর্ম ফোর্সেসের 39,000 কোটি টাকার অডিট নিষ্পত্তি হয় নাই। ফোর্স থেকে বলে দিয়েছে জাস্ট ফরগেট ইট। আপনারা জানেন যে রাষ্ট্রের একটা অডিটর ডিপার্টমেন্ট আছে, কন্ট্রোলার আছে এখানে, যাদের কাছে এগুলো হিসাব নিকাশ দিতে হয়। 39,000 কোটি টাকা। উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত একটা পদ্মা সেতু করতে আমাদের 30,000 কোটি টাকা লাগছে। সেখানে আমার ফোর্স 39,000 কোটি টাকা এদিক সেদিক করে ফেলছে, প্রফেশনাল ঠিকাদার বাহিনীতে পরিণত হয়েছে, কিন্তু সে তার নিজেকে সংশোধন করতেও রাজি না আবার। তাহলে এই যে টোটাল আমার রিপাবলিক মডেলের যে আমি একটা ফোর্স চাই, সেই ফোর্সটা কোথায়? আর্ম ফোর্সেস গোল একটা আছে দেখলাম, ভেরি আনপ্রফেশনাল ফোর্স। একটা ফোর্সকে মনস্টার বানায়া কয়টা মেশিন কিনা যদি কেউ মনে করে যে এই ফোর্স আমাকে রক্ষা করবে ওই মেশিন দিয়া, ওই মেশিন তো কাজ করবে না। ওই মেশিন ওই দিনকার সে চালাবেও না, অন্য কেউ এসে চালাবে। ওইটা সমুদ্র সীমা থেকে এত দূরে চলে যাবে, ওইটা ইন্ডিয়ান প্যাসিফিকে চলে যাবে, সে চালানোর জন্য অবস্থায় থাকবে না। তাহলে আমার আর্ম ফোর্সেসের গোলের আমি যা দেখতেছি যে এইখানে তাকে রিপাবলিকান মডেলে পলিটিক্যাল করা দরকার, যে আপনি একটা দেশপ্রেমিক, একটা সিরিয়াস নাগরিকত্বের জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করছেন এবং আপনার জবাবদিহিতা আছে। এবং যেভাবে ফোর্সের লিডারশিপরা তাদেরকে পোট্রে করার চেষ্টা করেন যে এগুলো বিচার আচার করলে পরে এটা ডিমোরালাইজ হবে, আরে আপনি দৈত্য বানাইছেন, দৈত্যের বিচার করবেন না, তাহলে কি নতুন দৈত্য বানাবেন? তাহলে আমার ফোর্সকে নিয়ে সিরিয়াসলি যেটাকে বলা যায় ডিটারিকিফিকেশন, ইজিপ্টাইজেশন অথবা পাকিস্তানাইজেশন করতে হবে। এখানে আমার ফোর্সের এই 3টা মডেল, এই ফোর্সগুলোরে খায়া ফেলাইছে। টার্কিশ মডেল, ইজিপশিয়ান মডেল, পাকিস্তানি মডেল। এখানে ব্যবসা করব, খাওয়া দাওয়া করব, গরুর চাষ করব, মুরগির চাষ করব, ডিম বানাইব, দুধ বানাইব। সে যুদ্ধ করবে না। যুদ্ধ করবে কার বিরুদ্ধে? সীমান্তে করবে না, সে যুদ্ধ করবে নিজের নাগরিকের বিরুদ্ধে। তাহলে এই ফোর্স তো আমি মানাই নেই। এই ফোর্সের জন্য তো ট্যাক্স পেয়াররা টাকা দেয় না। অতএব এই যে ডিটার্কিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল আমার এই ফোর্সগুলোকে রিপাবলিকান ফোর্স করার জন্য। যেটাই হচ্ছে আমাদের লড়াই। আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কথা বলছি, আমরা বলছি যে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে গণপ্রজাতান্ত্রিক অথবা গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য যে ভাবনাটা দরকার,
যে আইডিয়ালসগুলো হোল্ড করা দরকার, এইটাই ফোর্সগুলোর ভিতরে ইনগ্রেইন করতে হবে। আমি তো আপনাদের কোর্স টোর্স করি নাই, এখানে বিএমএ এনডিসি স্টাফ কলেজের প্রয়োজনে সিলেবাস ওভারহলিং করা দরকার সিরিয়াসলি। এখানে কি কি পড়ানো হচ্ছে, কেন মনস্টার তৈরি করা হচ্ছে, এটা কি সিম্পলি এক্সিকিউটিভ কারণে হচ্ছে, এটা আর কি কি করা যেতে পারে, সেই সিরিয়াস রিফর্মের আলোচনাগুলো আসা দরকার। আমার বিনীত অনুরোধ, আমার দেশের পক্ষ থেকে জেনারেলদেরকে নিয়ে, আর্ম ফোর্সেস অফিসারদেরকে নিয়ে রাউন্ড টেবল হওয়া দরকার, যে আপনারা আপনাদেরকে কিভাবে দেখেন, মানে পলিটিশিয়ানদের চোখ থেকে না, জেনারেলদের চোখ থেকে আসা দরকার। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ফোর্সগুলোকে আপনি কিভাবে দেখেন, কারণ এই ধরনের পরিবর্তন বাংলাদেশে এর আগে কিন্তু এসছে, কিন্তু সেই পরিবর্তনগুলো থাকে নাই। আমাদের ফোর্সগুলো বারবার পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে কোন কোন জায়গাতে আমাকে হাত দিতে হবে যেখানে আমি আমার এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে, আমার এই ফোর্সগুলোকে গুলি করলেও তাকে দিয়ে আপনি মানুষ হত্যা করাইতে পারবেন না। আমরা তখন বাহিরে পড়াশোনা করছি, আমার মনে আছে যে আমেরিকাতে হাজার হাজার সোলজাররা আপনার ইরাকে এবং আফগানিস্তানে সার্ভ করতে অস্বীকার করেছে, ব্রিটিশ সোলজাররা অস্বীকার করেছে। কনসিয়েন্সাস অবজেকশন আছে ওখানে, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে যে আমি অনেক মোরাল গ্রাউন্ড, আমি মনে করি না যে এই যুদ্ধে আমার যাওয়া উচিত, অথবা এখানে আমার দেশ আক্রান্ত হয়েছে, এই যুদ্ধে গেলে পরে আমার দেশকে বাঁচানো যাবে। তাহলে এই ধরনের সোলজাররা, যাদেরকে আমরা কাফের মুশরিক এইটা সেটা বইলা ফতোয়া দেই, উড়ায়া দেই, তারই মোরাল হাই গ্রাউন্ডটা আসে কোত্থেকে? আমার সোলজারদের একটা জেনারেল রিজাইন করলো না গত 16 বছরে, একটা জেনারেল প্রোটেস্ট করে রিজাইন করলো না, একটা সচিব রিজাইন করে না, একটা ডিসিএসপি রিজাইন করে নাই। এই ধরনের নপুংসক জাতি এখান থেকে কীভাবে তৈরি হইলো যে একটা ডিগনিফাইড অফিসার, একটা সিভিল সার্ভেন্ট তৈরি হইল না সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে, যে প্রোটেস্ট করলো? আপনারা দেখেছেন এই যে লাস্ট পাকিস্তানের নির্বাচনের সময় রাওয়ালপিন্ডির ডিসি রিজাইন করছে, রিজাইন করে বলছে যে এখানে ভোট রেগিং করছি, আমি জিতাই দিচ্ছি ইমরান খানের বিপক্ষের প্রার্থীদেরকে। আমার দেশের একটা ডিগনিফাইড লোক তৈরি হইল না যে বলতে পারে যে রাইট ইজ রং, স্পেড ইজ স্পেড, এই কথাটা বলতে পারে? তো এই এনডিসি, এই স্টাফ কলেজ, এই বিলিয়ন্স অফ ডলার একটা ফোর্সের পিছনে খরচ করে আমার কী লাভ, যে ক্রিটিক্যাল টাইমে হিস্টোরিক রোলটা প্লে করতে পারে না? এটাই তো সিটিজেনশিপ। নাগরিকত্ব মানে কি? আপনি সুখের দিনে খুব ভালো থাকবেন, হ্যাঁ ভাই আপনার সাথে আসি, আর বিপদের দিনে আপনি নাই। নাগরিকত্ব মানে হচ্ছে যে আপনি মোস্ট ক্রিটিক্যাল টাইমে, মোস্ট ডিফিকাল্ট টাইমে মোস্ট হিস্টোরিক রোলটা প্লে করবেন। এটা হইল সিটিজেনশিপ। এটার মানে হইল যে আপনি ঐতিহাসিক দায়িত্বটা পালন করতে পেরেছেন, এটার মানে হইল যে আপনি সভরেন ফোর্সের রেসপন্সিবিলিটি নিতে পেরেছেন। এই জন্যই তো এত ট্রেনিং, জীবন দেওয়ার জন্য ট্রেনিং, সেটা তো কেউ দিলেন না আপনারা। তো এই যে ফোর্সগুলোকে সিরিয়াসলি ওভারহলিং করা দরকার, এবং শুধু ফোর্স না, আপনারা যারা আমাকে চেনেন, মাহমুদ ভাইকে চেনেন, আমরা রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে একই ফর্মে কথা বলেছি। ব্যাপারটা এরকম না যে আমি এন্টি মিলিটারি অথবা এন্টি অমুক সমুক, এটা না। বরং এবি পার্টির পক্ষ থেকে আমরা 2020 সাল থেকে বলছি যে আমাদের 1 কোটি রিজার্ভ ফোর্স দরকার। আর্ম ফোর্সেসের নেতৃত্বে আমাদের 1 কোটি তরুণীকে ট্রেন করা দরকার, সব ফর অল কাইন্ড অফ ডিজাস্টার, সেটা বন্যা হোক, খরা হোক, সেটা ভূমিকম্প হোক, কোস্টাল ফ্লাড হোক, রিহ্যাবিলিটেশন হোক, তারপরে হচ্ছে আপনার ওএমএসের চাল ডিস্ট্রিবিউশন হোক, যে কোনো মানবিক কাজে। অ্যান্ড ফর দ্য হাইয়েস্ট রিজন, দ্য লাস্ট রিজন যদি দরকার হয়, তারা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দাঁড়াবে, সেটাও হতে পারে। তো এই বাস্তবতায় আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রটাকে আমরা বলছি যে যখন গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ঢেলে সাজাতে হবে, এর মানে হচ্ছে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে, তখনই রাষ্ট্রটা ঢেলে সাজবে। তো সেই জায়গাতে আমার অনুরোধ যে এই বইয়ের জায়গাটাকে, এই যে 700-800 আয়নাঘরের গল্প এসছে বিলেটেডলি হইলেও, সেগুলোকে কিভাবে ইয়াংদের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়। হাসিন ভাই একজন কমান্ডো মানুষ, উনি ওই একটা কমান্ডো অপারেশনের মতো করে এই বইটাকে তরুণদের মধ্যে নিয়ে যাবেন যেভাবে সম্ভব, কারণ তরুণদের কনভিন্সড হইতে হবে যে বাংলাদেশে আর কোনো আয়নাঘর হইতে পারবে না। যদি কেউ করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করব, আমরা লড়াই করব। সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।